আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমাদের বায়োলজি ভাই। দেখো, আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটার নাম হচ্ছে অ্যান্টিবডি এর স্ট্রাকচার। অ্যান্টিবডি এর স্ট্রাকচার, মানব প্রতিরক্ষা যে অধ্যায়টা আছে, এইটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবার। ইনফ্যাক্ট যতবার এইচএসসি পরীক্ষা হবে তুমি মোটামুটি ততবারই হচ্ছে এই অ্যান্টিবডি স্ট্রাকচারটাকে পাবা। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলা যায়। এখন আমরা যখন অ্যান্টিবডি স্ট্রাকচার রাখবো, আমরা খুব এই স্ট্রাকচারটা আগেও দেখছি, একটু ওয়াই আকৃতির একটা স্ট্রাকচার। দেখো ভাইয়া, তাহলে প্রথমে তুমি একটা ওয়াই আকৃতির একটা স্ট্রাকচার আঁকাইলা। দেখো ভাই, দিনেতে স্ট্রাকচারটা দেখতে একটা এইরকম ভাইয়া। তাহলে এখন এই ওয়াই আকৃতির স্ট্রাকচারটারে যে তুমি আঁকাইলা ভাইয়া, তাহলে দেখো এই স্ট্রাকচারটার এইরকম একটা অংশ দিয়ে দিছো। এগুলো কি জিনিস আমরা বলতেছি ভাইয়া। তারপরে দেখো, এরপরে হচ্ছে যদি এইখানে আরেকটা ছোট্ট স্ট্রাকচার দিয়ে দাও ভাইয়া, এখানে আরো একটা এরকম ছোট্ট স্ট্রাকচার দিয়ে দাও, তুমি দেখে ফেললা। এরপরে দেখো, তারপর আমরা কি করবো ভাইয়া, এখানে আমরা এরকম একটা তোমার হচ্ছে একটা দাগ দিয়ে দিব ভাই। এই দাগটা একটা সিগনিফিকেন্স আছে, আমরা হচ্ছে পরে বলবো। এরপর হচ্ছে এরকম একটা দাগ দিয়ে দিলাম ভাই। দেখো চিত্রটা আসলে কি পরিমাণ ইজি। এরপরে তুমি হচ্ছে আরেকটা মজার কাজ করবা, সেটা হলো তুমি এইখানে একটা এই কালারফুল করে এরকম একটা পার্ট দিয়ে দিতে পারো ভাইয়া। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের কাছে শুধুমাত্র পেন্সিল থাকবে, তুমি চেষ্টা করবে এই কালারটারে মার্ক করে ফেলতে। এই জায়গাটারে আমি এই জন্য মার্ক করে দিতেছি ভাইয়া। তারপরে দেখো, এর একটা মার্কিং এর ইম্পর্টেন্স আছে আসলে, বুঝছো? আমরা হচ্ছে সেই জন্য তুমি এটারে একটু মার্ক করবা, একটু মার্ক করে দিলে সুবিধা হয়। তাহলে চলো আমরা হচ্ছে কয়েকটা স্ট্রাকচার দেখবো। এখন আমরা মোটামুটি আমাদের আঁকা শেষ হয়ে গেছে, একটু অংশ আমরা ইচ্ছা করে বাকি রাখছি, আমি পরে বলবো আর কি, আঁকাইতে আঁকাইতে বলবো। দেখো ভাই, আমি যদি বলি যে এই পুরো স্ট্রাকচারটার নাম হলো ভারী শৃঙ্খল। এটার নাম কি? ভারী শৃঙ্খল। এখন তুমি বলবা ভাই ভারী শৃঙ্খল মানে কিসের শৃঙ্খল ভাই? এগুলা হলো পলিপেপটাইড চেইন ভাইয়া। এগুলা কি? পলিপেপটাইড চেইন, যেগুলো ফার্দার প্রোটিন তৈরি করতে পারতো। এই ভারী শৃঙ্খল চেইনটা কি কি হইতে পারে জানো ভাইয়া? ভারী শৃঙ্খল চেইন হইতে পারতো গামা, ভারী শৃঙ্খল চেইন হইতে পারতো আলফা স্ট্রাকচার, ভারী শৃঙ্খল চেইন হইতে পারতো নিউ স্ট্রাকচারের, ভারী শৃঙ্খল চেইন হইতে পারতো এপসিলন স্ট্রাকচারের, ভারী শৃঙ্খল চেইন হইতে পারতো ডেল্টা স্ট্রাকচারের। তখন তুমি এই পুরো ইমিউনোগ্লোবিউলিন গুলোর নাম দিতা ভাইয়া। একটা দিতা ইমিউনোগ্লোবিউলিন জি, গামা চেইন যেটার মধ্যে আছে। আলফা চেইন থাকলে তুমি দিতা ইমিউনোগ্লোবিউলিন এ, মিউ থাকলে দিতা ইমিউনোগ্লোবিউলিন এম, এবং এপসিলন থাকলে দিতা ইমিউনোগ্লোবিউলিন ই। ওই যে তোমাদের যখন অ্যালার্জি হয়, স্ক্যাবিস হোক বা যে কোনো ধরনের অ্যালার্জি হোক, স্যাররা দেখবা আইজিই নামের একটা টেস্ট করতে দেয়, এটাই সেটা ভাইয়া। তারপর দেখো আরেকটা হলো ইমিউনোগ্লোবিউলিন ডি ভাইয়া। দেখেছো? এখন এইটার হচ্ছে একটা পার্সেন্টেজ মুখস্থ করতে হবে, কিছু ছোট ছোট জিনিস মুখস্থ করতে হবে, এটা আমি মুখস্থ করে দেবো একটু পরে। দেখো ভাইয়া, এটার নাম হলো ভারী শৃঙ্খল। হ্যাঁ, তাইলে এইটার নাম হলো কি ভাইয়া? হালকা শৃঙ্খল, তাই তো? হালকা পলিপেপটাইডের চেইন। এরপরে আমি যদি এই পার্টটার কথা বলি, এটার নাম হলো ডাই সালফাইড বন্ড। এটার নাম কি ভাই? ডাই সালফাইড বন্ড। খেয়াল করো ভাইয়া, এখানে আরেকটা অঞ্চল আছে এরকম ডট ডট দিয়ে আঁকবে, এটার নাম হলো কবজা অঞ্চল। এটার নাম হলো কি ভাই? কবজা অঞ্চল। এটার নাম হলো কবজা অঞ্চল। দেখো ভাইয়া, এখন যদি তুমি খেয়াল করো, একটা ভারী শৃঙ্খল গেল, একটা হালকা শৃঙ্খল গেল, ডাইসালফাইড বন্ড গেল, কবজা অঞ্চল গেল। ডাইসালফাইড বন্ড এখানে কয়টা ভাইয়া? তিনটা। একটু দেখো তো ভাইয়া, এই সেম জিনিস কিন্তু এখানেও আছে। লাইক এটা ভারী শৃঙ্খল, এটা কিন্তু হালকা শৃঙ্খল। এখন ওই নীল কালার গুলা কি? এগুলো হলো পরিবর্তনশীল অঞ্চল। তার মানে অ্যান্টিজেন যেটা আসবে, যারে এই অ্যান্টিবডিটা ধরবে বা মারবে, তাহলে ওর জন্য ও পরিবর্তন হতে পারে। এই জন্য এই স্ট্রাকচারটার নাম হইলো পরিবর্তনশীল অঞ্চল। এটার নাম কি? পরিবর্তনশীল অঞ্চল। ঠিক আছে? আর এই সাদা পার্টটার আমরা কি বলবো ভাইয়া তখন? স্থায়ী অঞ্চল। এটার নাম আমরা কি বলবো? স্থায়ী অঞ্চল। ভালো কথা। তাহলে দেখো, একটা হলো ভাই আমার স্থায়ী অঞ্চল, যেগুলো আমরা সাদা আঁকছি, যেগুলো মানে এই আঁকছি নীল কালার রাখছি, সেটাকে আমরা বলবো পরিবর্তনশীল অঞ্চল। দেখো মোটামুটি অ্যান্টিবডি স্ট্রাকচার আঁকা শেষ। এখন আমরা যেখানে একটু ইম্পর্টেন্স দিব, দেখো ভাই এই জায়গাটা, এই যে যে পরিবর্তনশীল পার্টগুলো, এই জায়গাগুলো পরিবর্তনশীল কেন হয়? কারণ যাতে অ্যান্টিজেন আসলে ওরে ধরতে পারে। ইমাজিন করো ভাইয়া, একটা অ্যান্টিজেন আসছে, এইখানে অ্যান্টিজেনটা হচ্ছে এরকম দেখতে ভাইয়া। হ্যাঁ, অ্যান্টিজেনটা হচ্ছে আমার এইরকম দেখতে। ঠিক আছে? তাহলে অ্যান্টিজেনটার এই অ্যান্টিবডি ধরতে হবে না? ও যখন ধরতে হবে, ও তখন স্ট্রাকচারটা একটু কি করতে পারবে ভাইয়া? পরিবর্তন করতে পারবে। ও হচ্ছে এই যে দেখো, একটু স্ট্রাকচারটা কি করে ফেললো? পরিবর্তন করে ফেললো। এই যে অ্যান্টিজেনটাকে অ্যান্টিবডি হচ্ছে একটা স্ট্রাকচারের মেনটেন করে পরিবর্তন করে ফেললো ভাইয়া। দেখো, এই অ্যান্টিজেনের যেই স্ট্রাকচারের উপর তোমার হচ্ছে পরিবর্তনটা হইছে, বা যেই শেপটার সাথে খাপে খাপে মিলানোর জন্য পরিবর্তনটা হইছে ভাইয়া, তাহলে এই স্ট্রাকচারটার নাম হলো, এইখানের এই স্ট্রাকচারটার নাম হলো এপিটোপ।
এইটা যে কি পরিমাণ তোমাদের ভুল যায় ভাইয়া তোমরা জানো না ভাই। আমরা যখন ছোট ছোট পরীক্ষা নেই তখন বাচ্চারা এই পার্টটা বারবার ভুল করে। মনে রাখবা এপিটপ হলো অ্যান্টিজেনের পার্ট, এ মিল আছে না কাইন্ড অফ, ই কাছাকাছি, অ্যান্টিজেন এপিটোপ। অ্যান্টিজেনের কি থাকে বাবা? এপিটোপ। এবার আসো তাহলে এই নীল পার্টটার নাম কি? অ্যান্টিবডির যে পার্টটা থাকে সেটার নাম হলো ভাই প্যারাটপ। সেটার নাম কি? প্যারাটপ। তাহলে অ্যান্টিবডির যে পার্টটা অ্যান্টিজেনরে ধরে তার নাম প্যারাটপ, আর অ্যান্টিবডির যে পার্টটা অ্যান্টিজেনের জায়গাটার সাথে যুক্ত থাকে তার নাম হলো এপিটপ। সোজা বাংলায় অ্যান্টিজেন এপিটপ থাকে, অ্যান্টিবডিতে প্যারাটপ থাকে, ব্যাস মোটামুটি। অ্যান্টিবডির এই স্ট্রাকচার যথেষ্ট। তুমি যে ভারী শৃঙ্খলের মধ্যে পলিপেপটাইডগুলোর কথা লিখবা, হালকার মধ্যে পলিপেপটাইডগুলোর কথা লিখে দিবা, বই দেখবো ওজন দেওয়া আছে, এটা কত কিলো ডালটন, এটা কত কিলো ডালটন, এই ডাইসালফাইড বন্ডের কথা দিবা 3টা। তারপর আবার হচ্ছে কবজ অঞ্চলগুলোর কথা লিখবা, পরিবর্তনশীল আর স্থায়ী অঞ্চলের কথা লিখবা। প্রত্যেকটা সম্পর্কে 1-2টা করে লাইন লিখলে এইটা হচ্ছে যদি তুমি লিখে রাখো, সাথে চিত্র টাকায় রাখো, গঠন হতে এমনি তুমি 3 পেয়ে যাবা। কিন্তু একটা মজার কথা কি জানো ভাইয়া, এই 5টা ইমিউনোগ্লোবিউলিনের তুলনা তোমারে দিতে পারে, সেজন্য আমরা অল্প একটু শিখে রাখবো। দেখো ইমিউনোগ্লোবিউলিন জি হচ্ছে অলমোস্ট 75%, ইমিউনোগ্লোবিউলিন এ হচ্ছে 15%, ইমিউনোগ্লোবিউলিন এম হলো 5 to 10%, ইমিউনোগ্লোবিউলিন ই হলো 0.1%, আর ইমিউনোগ্লোবিউলিন ডি হলো ভাই 1%। মজার কথা হলো ইমিউনোগ্লোবিউলিন জি নিয়ে একটা এমসিকিউ আছে ভাইয়া, এটা তুমি হচ্ছে দুনিয়া উল্টাপাল্টা হয়ে যাক, তৃতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশ একমাত্র সার্ভাইভ করুক এইরকম হচ্ছে, মানে না আমরা সেটা চাই না কি, মানে বললাম আর কি, এরকম অসম্ভব জিনিসগুলোও যদি হইতে পারে তাইলে মনে রাখবা, কিন্তু এরকম অসম্ভব হইতে পারে কিন্তু এইটা পরীক্ষা আসবে না, এমন অসম্ভব কাজ হবে না। তাহলে ইমিউনোগ্লোবিউলিন জি করবে কি করবে ভাইয়া, এটা 75%, এটা অমরার থ্রুতে, অমরার মাধ্যমে তোমার হচ্ছে বাচ্চার বডিতে ঢুকে বাচ্চায় আসে, ঠিক আছে, অমরার মাধ্যমে বাচ্চায় আসে। এরপরে দেখো ভাই ইমিউনোগ্লোবিউলিন এ, খুব মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট ভাইয়া। ইমিউনোগ্লোবিউলিনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা কি ভাইয়া, ইমিউনোগ্লোবিউলিন এ কিন্তু মাতৃদুগ্ধে পাওয়া যায়, এটা কিন্তু মাতৃদুগ্ধে পাওয়া যায়। হ্যাঁ, ইমিউনোগ্লোবিউলিন এম খুব ইম্পর্টেন্ট ভাইয়া। ইমিউনোগ্লোবিউলিন এম হলো ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটা কি ধ্বংস করে? ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে, এটা ব্যাকটেরিয়া ধ্বংস করে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এই ইমিউনোগ্লোবিউলিন এম কিন্তু এবিও ব্লাড গ্রুপিং এ কাজে লাগে। লাইক তোমরা যখন এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ বলছো না, তখন তোমরা বারবার কি বলতা? এ এর জন্য ছোট হাতের বি অ্যান্টিবডি থাকে, বি এর জন্য ছোট হাতের এ অ্যান্টিবডি থাকে, ওই সব অ্যান্টিবডিগুলো হলো ইমিউনোগ্লোবিউলিন এম। ফাইনালি ইমিউনোগ্লোবিউলিন ই, এটার কাজ দুনিয়ার সবাই মোটামুটি জানে, এটা অ্যালার্জির ক্রিয়া করে, এটা আমরা লিখলাম না। ইমিউনোগ্লোবিউলিন ডি এর কথাটা মনে রাখবা, খুবই কম কাজ। এইটা হলো আমাদের যে বি কোষ আছে সেই বি কোষকে সহায়তা করে, বি কোষকে সহায়তা করে। এবং ইমিউনোগ্লোবিউলিন ই লিখে রাখি অ্যালার্জির ক্রিয়া করে, অ্যালার্জি ক্রিয়া করে, ঠিক আছে। এই কথাটুকু মনে রাখতে পারলে যথেষ্ট। তাহলে এই পুরো স্ট্রাকচারগুলো আরেকবার একটু রিভাইন্ড করে দেখো, আশা করি তুমি অবশ্যই সিকিউরিটি অ্যান্সার করতে পারবা। তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ভাইয়া।